Hi everyone, welcome to our YouTube channel General Studies for Government Jobs। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার WBPSC যে বিভিন্ন এক্সামের ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 4, যেখানে আমরা WBCS 2010-এর ম্যাথ এবং জিআই নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 2006, 7 এবং 9-এর হয়ে গেছে, 2008-এর তো ম্যাথ আর জিআই আসেনি। তো যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও যে কোনো ধরনের ভিডিওর ইনফরমেশনের জন্য। প্রথম দেখো আজকে কি রয়েছে, নিচের সারিতে এম এর সংখ্যা হবে কি? অর্থাৎ যদি এরকম ভাবে সিরিজটা হতে থাকে, এ তারপর বি 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 তারপর সি 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 সি, অর্থাৎ প্রথমে একটা এ, তারপর 3টে বি, তারপর 5টা সি, তারপর 7টা ডি, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এম এর ক্ষেত্রে কতগুলো এম হবে সেটা আমাকে বার করতে বলেছে। সো এখানে চেঞ্জ আসছে কিভাবে, 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, অর্থাৎ অড নাম্বারে। এবং এই ক্ষেত্রে এম হচ্ছে, দেখো এ হচ্ছে 1 নাম্বার লেটার, এ হচ্ছে 2 নাম্বার, এ হচ্ছে 3 নাম্বার, এ হচ্ছে 4 নাম্বার, এইভাবে এম হচ্ছে আমরা জানি 13 নাম্বার লেটার। তা 13 নাম্বার লেটারে গিয়ে সেই নাম্বারটা কোথায় দাঁড়াবে, 1 3 5 7 করে। তো সিম্পল আমরা এরকম ভাবে করে নিতে পারি একটা, যে 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 তুকলাম। এবার 13টা খুঁজে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 25টা হবে উত্তর। কিন্তু এই ক্ষেত্রে যেমন ধরো এম এর ক্ষেত্রে দিয়েছে 13 নাম্বার, সেটা আমার তুলনামূলক অনেকটা কাছে বা লিখতে আমার বেশি সময় লাগবে না। কিন্তু হতে তো পারে এটা দিয়েছে ধরো তোমার 70 নাম্বারে কিছু, তাহলে তখন তো আমি অতটা লিখতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে ফর্মুলাটা হচ্ছে n প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n হচ্ছে যততম চাইছে এখানে, অর্থাৎ আমার 13তম সংখ্যার চেয়েছি, তাহলে 13 প্লাস এখানে n 13ই আসছে, মাইনাস 1 গুণিত 2। সরি, এখানে 2 বা ডিটা লেখার দরকার, সিম্পল। তাহলে এখানে কি আসবে, যে 13 প্লাস 12 সমান চলে আসবে 25। ওকে, তো তুমি যে কোনো একটা ধরে নিতে পারো, যেমন ধরো এখানে 1 টেস্টের জন্য 2 3 4 5, দেখো 5-এর ক্ষেত্রে 9 এসছে, তাহলে সেরকম করে নাও। দেখো 5 যোগ 5 মাইনাস 1 সমান 5 প্লাস 4 সমান 9 আসবে। সো এটা হচ্ছে মেথড, যে মেথডে বা এই ফর্মুলার সাহায্যে আমরা বার করতে পারি। সো অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক্স গণিত ওয়াই সমান এক্স প্লাস ওয়াই হবে যখন এক্স লেস দেন ওয়াই হয়। আবার এক্স গণিত ওয়াই সমানই, অর্থাৎ এইটার সমানই এটা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 যখন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আবার এক্স ইন্টু ওয়াই সমান 2x মাইনাস 1 হবে যখন এক্স আর ওয়াই ইকুয়াল হবে। তাহলে আমাকে এখানে একটা সমীকরণ দিয়েছে, প্রথমে আমরা বন্ধনী কাজ করবো, যেখানে 6 ইন্টু 2 রয়েছে, যেখানে দেখো 6টা হচ্ছে বড়, অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়। দেখো এখানে 6 হচ্ছে বড় 2 এর থেকে, তাহলে এই ক্ষেত্রে প্রথমে এইটার ক্ষেত্রে এই সূত্রটা কাজ করবে। অর্থাৎ এখানে হবে, আমি লিখতে পারি 5 ইন্টু 6 ইন্টু 2 এর জায়গায় হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, মানে হবে 6 মাইনাস 2 প্লাস 1, প্লাস এখানে হবে, দেখো এখানে উল্টোটা 5টা ছোট 6-এর থেকে, মানে এক্স হচ্ছে ছোট, যেটা হচ্ছে এই সূত্রটা, সেটা কাজ করবে, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে হবে 5 প্লাস 6 ইন্টু 2, এটা হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 5 গুণ এখান থেকে পাচ্ছি 7, সরি 5, তাই তো, হ্যাঁ 5 পাবো, আর প্লাস এখান থেকে পাচ্ছি 11 গণিত 2। এবার দেখো এখানে আবার এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, দুটোই সমান, গুণ থাকলে সমান যদি হয়, তখন আবার বলছে 2x মাইনাস 1 হবে, তাহলে হবে 2 গণিত 5 মাইনাস 1, প্লাস এই দিক থেকে চলে আসবে 11 গণিত 2 এ, যেখানে তোমার 11 আবার এটাই সূত্র হবে, তাহলে 11 মাইনাস 2 প্লাস 1। তাহলে এখান থেকে আমি কি পাবো, 10 থেকে 1 বাদ দিলে 9, প্লাস এখান থেকে
11 বাদ দিলে 11 থেকে 1 বাদ দিলে 10, তাহলে 9 + 10 সমান হবে 19। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে বিদিশা তার বাবার কাছ থেকে প্রতি মাসে 30 তারিখে 50 টাকা এবং 31 তারিখে 100 টাকা পায়, তাহলে 2008 সালে সে তার বাবার কাছ থেকে মোট কত টাকা পায় বা পেয়েছে। তাহলে আমাকে জানতে হবে, দেখো 2008 এখানে 30 আর 31 নিয়ে যেহেতু হিসেব, তাই আমার লিপ ইয়ার না নন লিপ ইয়ার আমার জানার দরকার নেই। তাই দেখো আমরা এখানে মাস জানি কতগুলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মধ্যে জানুয়ারি হয় 31-এ, তারপরে এটা হয় 28, এখানে 29 হবে, আবার 31, 30, 31, পুরোপুরি না জানলে আবার এখান থেকে শুরু করবে 31, 30, 31, 30, 31, এটাও 31, এটা 30। ঠিক, তাহলে এইটা এতগুলো হচ্ছে 30, 31। তাহলে একমাত্র দেখো 30 মাস 30 দিন নেই এই ফেব্রুয়ারি মাসে, তাহলে বাকি 11টা মাসে 30 দিন আছে, অর্থাৎ 30 তারিখ আছে। তাই 30 তারিখ যদি থাকে, 30 তারিখে 50, মানে 11টা মাসে সে 50 টাকা করে পাচ্ছে, তাহলে মোট পাচ্ছে 550 টাকা। আর 31 তারিখে পাচ্ছে 100 টাকা করে। 31 দিন কত নম্বর, কতগুলো মাসে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, এখানে, এখানে আর এখানে, মোট কতগুলো, 7টাতে আছে। তাহলে 7 × 100, তাহলে 700 টাকা। তাহলে সে মোট পাবে কত, 550 আর 700 যোগ মানে হচ্ছে 1250 টাকা। তাহলে সে মোট 1250 টাকা পাবে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। একটি লিপ ইয়ারে সপ্তাহের অন্য সবকটি দিন যখন 52 বার করে আসবে, তখন নিচের কোন দুটি দিন 53 বার করে আসতে পারে। লিপ ইয়ার, লিপ ইয়ার বলতে 365 বদলে 366 দিনে হয়। তাহলে 52 সপ্তাহে যদি হয়, মানে 52টা সপ্তাহ হলে 52 × 7 মানে হচ্ছে 364 দিন। তাহলে দেখো দুটো দিন এক্সট্রা থাকছে না, তাই সেই দুটো দিনের রিপিট কি হবে, দেখো সানডে দিয়ে যদি শুরু হয় সেই বছরটা, তাহলে স্যাটারডেতে শেষ হবে, তাই না। তাহলে বাকি যে দুটো দিন থাকবে, আবার দেখো সানডে আর মন্ডে হবে। যদি এখানে মন্ডে থেকে শুরু হতো, তাহলে সানডেতে শেষ হতো। সানডেতে শেষ হলে সে আবার এখানে হতো, বাকি যে দুটো থাকতো সেটা মন্ডে আর টিউসডে হতো। অর্থাৎ বাকি যে দুটোই হবে না কেন, সেই দুটো দেখো পরপর দুটো দিন তো হবে না, অর্থাৎ সানডে মন্ডে বা মন্ডে টিউসডে বা টিউসডে ওয়েনসডে বা ওয়েনসডে থার্সডে, যেমনই হোক না কেন পরপর দুটো হবে। কিন্তু এখানে দেখো রবিবার, যদি এখানে সোমবার থাকতো তাহলে এটাকে আমি অ্যান্সার করতে পারতাম। রবিবার আর শুক্রবার পাশাপাশি তো নেই, তো দুবার আসার কোনো সম্ভাবনা নেই। সোমবার শুক্রবার একই, মঙ্গলবার শনিবারও সেম। এখানে একমাত্র পরপর আছে বুধবার আর বৃহস্পতিবার, তাহলে রিপিট যদি হয় তাহলে এটাই হতে পারে, বুধবার ও বৃহস্পতিবার। অপশন বি তে থাকবে সঠিক উত্তর। একটু অন্যরকম অঙ্ক, কিন্তু বেশ সুন্দর। পরবর্তী 1, 2, 6, 15, 31... এই সংখ্যা সারিটির পরবর্তী সংখ্যাটি কত হবে। অর্থাৎ এখানে একটা সংখ্যা সারি চলে এসছে, যেটা 1, 2, 6, 15, 31। নেক্সট নাম্বার হবে কি। তাহলে সবার ফার্স্টে বুঝতে হবে যে এখানে কোন রিলেশনে নাম্বারগুলো ইনক্রিজ করেছে বা বেড়েছে। সো এখানে যদি ফার্স্টে 1 থেকে 2 হয়েছে, আমরা কি করতে পারি, 1 + 1 = 2 করতে পারি, তাই তো, বা 1 × 2 করতে পারি। তাহলে এরপর দেখো 2 থেকে 6 যদি হয়, কিভাবে, 2 + 4 = 6 হচ্ছে। 6 থেকে 15 দেখো যোগ করে যদি করছি, তাহলে 6 + 9 = 15 হচ্ছে। নেক্সট 15 + 16 = 31 হচ্ছে। এবার কি মিল পাচ্ছ তুমি এখানে, এই যে যে সংখ্যাগুলো যোগ হচ্ছে সেগুলোকে দেখে মাথাতে কিছু আসছে তোমাদের, আশা করছি চলে আসছে। 1, 4, 9, 16 কি, প্রত্যেকটা সংখ্যা হচ্ছে বর্গ সংখ্যা। 1 হচ্ছে 1 স্কোয়ার, 2 হচ্ছে 2 4 হচ্ছে 2 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, 16 হচ্ছে 4 স্কোয়ার। তাহলে এর পরবর্তীতে কি আসবে, 31 এর সাথে পরে 5 স্কোয়ার যোগ হবে, মানে 25 যোগ হবে, 25 যোগ হলে হবে 56। তাহলে নেক্সট নাম্বার হবে অপশন সি, 56 ইজ দ্য কারেক্ট আনসার। একটি ক্লাসের 27 জন ছাত্রছাত্রীর মধ্যে 69টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেক ছাত্র 2টি এবং প্রত্যেক ছাত্রী 3টি করে বিস্কুট পায়। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত। তাহলে মোট নাম্বার অফ স্টুডেন্টস কত আছে ওখানে, 27, তাই তো। এটাকে তুমি এক্স ধরে তো করতেই পারো, সেটা দিয়ে দেখাচ্ছি না আর। তা এক্স না ধরে কিভাবে করছো সেটুকু আমি বলে দিই, অ্যালিগেশন মেথডের দ্বারা। কি আছে, 27 জন ছাত্রছাত্রী আছে,
এবার ধরে নাও 27 জনই যদি ছাত্র থাকে, অর্থাৎ 27 জনই যদি ছেলে থাকে, তাহলে কটা পাবে? 27 দুয়ে 54টা। আর 27 জনই যদি মেয়ে থাকে, তাহলে কত পাবে? 3টে করে। তাহলে 27 3 81টা। কিন্তু এখানে না আছে 54টা বিস্কুট, না আছে 81টা বিস্কুট, আছে বিস্কুট 69টা। তাহলে এদের মধ্যে পার্থক্য বার করো। তাহলে এখানে পাচ্ছ 12:15। তাহলে এটা বয়েজ, এটা গার্লস। বয়েজ আর গার্লসের রেশিও হচ্ছে 12:15। অ্যালিগেশন থ্রুতে আমরা পেয়ে যাব। এবার এখানে 27 জন আছে, আমার ছাত্রী সংখ্যা চেয়েছে। তুমি এটাকে লঘিষ্ঠ আকার করতে পারো চাইলে, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে দেখে বুঝতে পারছো 12 আর 15 যেহেতু 27, তাহলে আমি সরাসরি বলতে পারি যে 15 জনই মেয়ে আছে। অতএব অপশন সি তে চলে আসবে সঠিক উত্তর। চাইলে তুমি এটাকে আবার করতে পারো, যদি এখানে কাটাকাটি করে 4:5 করতে পারো, তাহলে 4:5 হবে লঘিষ্ঠ আকার করলে। তাহলে মেয়ে হবে, মেয়ের আনুপাতিক ভাগাড় হবে 5-এর 9 ইন্টু 27, তাহলে 9 3 3 5 15। বা যদি এটাই রাখতে, তাতেও দেখো 15/27 আসতো মেয়ের আনুপাতিক ভাগাড়, ইন্টু 27, 27 27 কেটে গিয়ে 15ই আসতো। তো এখানে মেয়ে চেয়েছে, মেয়ের সংখ্যা চেয়েছে যেটা হচ্ছে 15, যদি ছেলের সংখ্যা থাকতো তাহলে 12 হতো সঠিক উত্তর। একটি লুডোর ছক্কার 6টি পিঠে 1 2 3 4 5 ও 6 এই সংখ্যাগুলি পরপর লেখা আছে। ছক্কাটির 3টি ভিন্ন ভিন্ন অবস্থান এইরকম, তাহলে 2 এর উল্টো দিকের সংখ্যাটি কি হবে? অর্থাৎ 2 এর উল্টো দিকের সংখ্যা আমাকে চাই। তাহলে এখানে শুধু আমি বারবার বলেছি যে আমার যে কোনো দুটো জিনিসের প্রয়োজন, দুটো ছবির প্রয়োজন হয়, 3টে আমার লাগে না। তো এখানে ফ্রন্ট সাইজে 6 দেখো, এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাই না? সো আমার সেই দুটোই লাগবে। সেই দুটো যদি লাগে, তাহলে দেখো এখানে এই সাইডে রয়েছে 5, এখানে এই সাইডে রয়েছে 2, তাহলে এরা দুজনই একে অপরের অপোজিটে আছে। ক্লিয়ার? আমার মাঝখানে একটা প্রয়োজনই হবে না, যদি ফ্রন্টে দুটোকে সেম আমি পেয়ে যাই এরকম ভাবে, তাহলে এর এদিকে যেটা থাকবে এর এদিকে যদি আলাদা থাকে, তাহলে সেই দুটোই একে অপরের বিপরীতে আছে। অর্থাৎ 5 আছে 2 এর বিপরীতে, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। যদি চাইতে 1 এর বিপরীতে কি আছে? 1 এর বিপরীতে থাকবে 4। নেক্সট, যদি গতকালের আগের দিন সোমবার হয়ে থাকে, তাহলে আগামীকালের পরের তৃতীয় দিন কি হবে? এইগুলো তো সূক্ষ্ম হিসাব, বা সূক্ষ্ম হিসাব বলতে কি সহজ হিসাব, যেটা আমরা ইজিলি নিজেরা করতে পারি কোনো রকম অঙ্ক টঙ্ক ছাড়াই। তাহলে আজকে ধরো আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টুডে। তাহলে আমার কি বলছে? আগের দিনের, গতকালের আগের দিন, তাহলে গতকাল হচ্ছে এটা, তার আগের দিন হচ্ছে এটা, যেটা হচ্ছে সোমবার। এবার বলছে আগামীকাল, আগামীকাল এটা, তারপরে তৃতীয় দিন, অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এই দিনটা আমার কি হবে? তাহলে এটা যদি সোম হয়, এটা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তাহলে রবিবার হবে। এইভাবেই আমরা করতে পারি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নয়তো টুডে আগে কি আছে? গতকালের আগের দিন মানে দুদিন বোঝাচ্ছে, সময়ের পার্থক্য বার করতে হবে দুদিন। আর আমার এখানে আগামীকালের পরের তৃতীয় দিন মানে ওইদিকে 3 দিন আর এদিকে আগামীকাল মানে 4 দিন, তাহলে মোট সময়ের পার্থক্য হচ্ছে কদিন? 6 দিন। তাহলে মোট সময়ের পার্থক্য যদি 6 দিন হয়, সোমবার থেকে 6 যোগ করে দাও, সোমবার প্লাস 6 মানে রবিবার হয়ে যাবে। ওকে, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, পাশের ছবিটির জিজ্ঞাসা চিহ্নিত জায়গাতে বা স্থানে যে সংখ্যাটি বসবে সেটি হলো কি? অর্থাৎ এখানে দেখো জিজ্ঞাসা সূচক চিহ্ন রয়েছে, সেই জায়গায় কোন সংখ্যাটি বসবে? তাহলে আমাকে বাকি জায়গার যে সংখ্যাগুলো রয়েছে তার সাথে আমাকে সম্পর্ক নির্ধারণ করতে হবে। যেমন এখানে রয়েছে 7, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 6। তাই 3 4 5 6 7 এটা তো পরপর বসে গেছে, আমি বুঝতে পারছি। এবার মাঝখানে দেখো 22 এসছে, 3 আর 7-এর মধ্যে 22 কি করে রয়েছে? দেখো 3, বা আমি বলতে পারি 7 × 3 + 1, তাই না? 3 আর এখানে 4 রয়েছে, দেখো এখানেও তাই, 3 × 4 + 1 সমান হয়ে যাবে 13। এখানেও তাই, 5 × 4 + 1 হয়ে যাবে দেখো 21। এখানেও তাই, দেখো 6 × 5 + 1 সমান হয়ে যাবে 31। তাহলে এখানে কি হবে? 7 6 42 + 1 মানে এখানে বসবে 43। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পিঙ্কু বাবু 4টি ঝুড়ি আম কিনে আনলেন। এগুলিতে রয়েছে যথাক্রমে 15, 18, 21 ও 22টি আম। তিনি এদের মধ্যে একটি ঝুড়ির সমস্ত আম নিজের বাড়ির জন্য রেখে বাকি আমগুলি কাছাকাছি 5 বন্ধুর মধ্যে সমান ভাগে বিলিয়ে দিলেন। তিনি যে নিজের বাড়ির জন্য রেখেছিলেন যে ঝুড়িটি, তাতে কয়টি আম ছিল?
দেখো এই সময় যে অঙ্কগুলো আসতো না, তার জন্য তোমার কোনো ফর্মুলা তো লাগতো না, কনসেপ্ট এবং তোমার কতটা ধারণা বা রেসপন্স তুমি কত তাড়াতাড়ি করতে পারো এবং কত ভালো বুঝেছো সেই উপরে ডিপেন্ড করে হয়ে যেত। সূত্র টুত্র ধারতো না, কারণ তখনকার দিনে বুঝতে পারছো 2010 সালের প্রশ্ন এটা, তখন আমি 9-এ পড়ি। সো এখানে কি রয়েছে, যে পিঙ্কু বাবু 4টি ঝুড়ি আম কিনে নিয়ে এসেছিলেন, যার মধ্যে রয়েছে 15, 18, 21 এবং 22টি করে আম ছিল। তাহলে তিনি একটা ঝুড়ি আম নিজের কাছে রেখেছেন যে কোনো, আর বাকি 3টিকে তিনি তার 5 বন্ধুর মধ্যে সমান ভাগে বিলিয়ে দিয়েছেন। তাহলে নিজের জন্য তিনি কোন ঝুড়িটি রেখেছিলেন, আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এখানে কি করব, 15, 18, 21 আর 22, মোট তিনি কতগুলো আম নিয়ে এসেছিলেন, 15, 18, 21 প্লাস 22, যোগ যদি আমি করি তাহলে পাচ্ছি 76টি। এবার তিনি নিজের কাছে একটা ঝুড়ি রাখার পর 5 বন্ধুর মধ্যে সমান ভাগে বিলিয়েছিলেন, মানে বাকি যে আমগুলো ছিল সেটা 5 দ্বারা বিভক্ত ছিল বা বিভাজ্য ছিল। এবার দেখো 76 থেকে কোন সংখ্যাটা, 15, 18, 21 নাকি 22, কোন সংখ্যাটা বাদ দিলে তা 5 দ্বারা বিভাজ্য হবে। একমাত্র দেখো 21কে যদি আমি বাদ দিই তবে এখানে 55 আসবে, যেটা 5 দ্বারা বিভাজ্য হবে। বাকি 18 বাদ দাও, 15 বাদ দাও, যাই বাদ দাও না কেন, 22 বাদ দাও, কোনোভাবেই 5 দ্বারা তুমি সম্পূর্ণরূপে ভাঙবে না। তো সেক্ষেত্রে আমি বলতে পারছি যে তিনি তার বাড়িতে এই 21টি আমের যে ঝুড়ি ছিল সেটি নিয়ে গেছিলেন। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। বা এটা বুঝতে পারো যে এখানে তুমি দেখো 15, 18 আর 22, 18 আর 22 এখানে যোগ করলে 40 হয়ে যাবে, 40 আর 15 এখানে 55, যেটা 5 দ্বারা বিভাজ্য, কিন্তু কেবলমাত্র অড এখানে 21ই থেকে যাবে। সো 21টাই হচ্ছে সে বাড়ি নিয়ে যাবে। নেক্সট, cat for 346, cow equal to 398, dog equal to 490, rat equal to 256, তাহলে ফক্স এর সম্ভাব্য সংকেত লিপি কি হবে? সম্ভাব্য সংকেত লিপি, অর্থাৎ ওটা গ্যারান্টেড নাও হতে পারে। সো এখান থেকে দেখো সি ফর 3 রয়েছে, এখানেও সি ফর 3, তাহলে সি ফর 3 লিখতে পারি। ওকে, আর একটা রয়েছে দেখো এখানে ও হচ্ছে 9, এখানেও ও হচ্ছে 9 রয়েছে, তাহলে ও ফর আমি 9 লিখতে পারি। তাহলে এখানেও ও আছে, তাহলে ও এর জায়গায় মাঝখানে 9 বসবে। মাঝখানে যদি 9 আসে তাহলে এটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, বাকি দুটো হতে পারে। এবার এর দেখো এদিকে 1 রয়েছে, এদিকে 3 রয়েছে, কিন্তু দেখো সি ফর 3 বসেছে না, এখানেও সি ফর 3 বসেছে, এখানেও সি ফর 3 বসেছে, কিন্তু এখানে তো এক্স আছে, তাহলে লাস্টে 3 কি করে হতে পারে? সো এটা হবে না, তাহলে বাকি পড়ে থাকছে অপশন সি, সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বা সম্ভাব্য সংকেত লিপি। অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 1, 4, 13, 40, 122, 364 এই সংখ্যাটির মধ্যে কোন সংখ্যাটি সঠিক নয়, অর্থাৎ এই সংখ্যা সারিটির মধ্যে কোন সংখ্যাটি সঠিক নয়। অর্থাৎ এই যে সংখ্যা সিরিজ রয়েছে, এখানে যে নিয়ম বা যে লজিক বা ট্রেন্ড এখানে ফলো করেছে, সেই নিয়ম অনুযায়ী এখানে কোনো একটি সংখ্যা আছে যে সংখ্যাটি এখানে হবে না, এই অংশে তার অবস্থান হবে না। তো সেটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে প্রথমে আমাকে সেই সম্পর্কটা খুঁজতে হবে। যেমন এখানে 1 রয়েছে, তারপর 4, তারপর রয়েছে 13, তাহলে রয়েছে 1, 4, তারপর রয়েছে 13, তারপর রয়েছে 40, তারপর রয়েছে 122, তারপর 364। এবার দেখো 1, 4-এর মধ্যে বোঝো না বোঝো, 13, 40-এর মধ্যে সম্পর্ক থেকে বুঝতে পারছো কিভাবে হতে পারে, যেখানে হচ্ছে 13 গুণিত 3 প্লাস 1। তো এইটাই আমি এবার সব জায়গায় অ্যাপ্লাই করে দেখি। এখানে 4 গুণিত 3 প্লাস 1, দেখো 13 হয়ে গেল। 1 গুণিত 3 প্লাস 1 মানে 4ও হয়ে গেল। তাহলে 40টাও ক্ষেত্রেও তাই হবে, 40 গুণিত 3 প্লাস 1 মানে হচ্ছে দেখো 121, কিন্তু এখানে রয়েছে 122, তাহলে এটাই ভুল রয়েছে। যদি এখানে 121 থাকতো তাহলে দেখো 121 গুণিত 3 প্লাস 1 করলে আবার 364 মিলে যেত। অর্থাৎ 122টি ভুল আছে, তার পরিবর্তে 121 থাকা এখানে উচিত ছিল। অপশন সি তে চলে আসবে সঠিক উত্তর। একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে এ বি সি ডি ই এফ জি ও এইচ এই 8 জন বসে আছে। ডি বসেছে এফ এর বাঁ দিকের দ্বিতীয় স্থানে এবং এইচ এর ডান দিকের তৃতীয় স্থানে। তাহলে আমি প্রথমে 8 জনের জায়গা করে নিই। এবার কি বলছে, ডি বসেছে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসেছে ডি, এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে, এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে মানে এইচ বসেছে এখানে, অবশ্যই তার 1, 2, 3 ডান দিকে তৃতীয় স্থান চলে এলো। এবার এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে মানে এখানে।
তার পাশে বসেছে এইচ, ঠিক আছে, তার পাশে এইচ আছে। সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে এবং এফ বসেছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে। তাহলে এফ বসেছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে বি বসবে এখানে। এইটা থেকে পেলাম। এবার বলছে সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, সি এর বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে মানে সি বসেছে এখানে। আর বলছে এফ এর পাশে জি বসেনি, তাহলে এফ এর পাশে জি যদি না বসে, জি এর জন্য আর একটাই জায়গা থাকছে, তাহলে বাকি যে বেচারা থাকছে সে হচ্ছে ই, সে এখানে বসতে বাধ্য। আমাকে চেয়েছে এর ঠিক বাঁ দিকে কে বসেছে, এ বসেছে এখানে, এর ঠিক বাঁ দিকে কে রয়েছে, ই। সো অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট 4555657 এই সারির পরবর্তী পদটি কি হবে? 5778। তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা। সো এখানে একটা সিরিজ দিয়েছে 4555657। তো এখানে আমরা দেখো এখানে 3টে 5 পরপর রয়েছে, তাতে আমাদের একটু তৈরি হতে বা কনফিউশন আমরা আসতে পারে। কিন্তু যদি আমরা একটু অন্যরকম ভাবে ভাবি, এখানে দেখো 4 5 6 7 চারটেই আছে, তো সেই চারটেকে যদি আমি এইভাবে আইডেন্টিফাই করি, 4-এর পর 5, 5-এর পর 6, 6-এর পর 7, আর মাঝখানে যেখানে প্রত্যেকটাতেই 5 বসেছে, তাহলে এর পরের মাঝখানটাতে তো 5 বসবে, তারপর এটাতে 8 বসবে, অর্থাৎ এরকম ভাবে যাবে। তাহলে এর পরবর্তী সংখ্যাতে কি আসবে? 5ই আসবে। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। লালগড় এর একটি সম্ভাব্য সংকেত লিপি কি হবে? অর্থাৎ লালগড়ের একটি সম্ভাব্য সংকেত লিপি কি হতে পারে? এটা দেখো আমি লজিকটা বুঝতে পারিনি বা খুঁজে পাইনি, সেজন্য অপশন আনসার, অফিসিয়াল অ্যান্সারকে আমি মার্ক করে রেখেছি। কি লজিকের বেসিসে হয়েছে তোমরা কেউ একজন কমেন্ট অবশ্যই করে দিও। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, কিন্তু কিভাবে আমি অতটা মাথা খাটাইনি বা সেই মুহূর্তে আমার হয়ে ওঠেনি হয়তো। নেক্সট বলছে কোন সংখ্যার 60% সাথে 50 যোগ করলে সংখ্যাটি সমান হয়? এটাকে দুটো তিনটে মেথডে করতে পারো তোমরা। এক হচ্ছে এক্স ধরে করতে পারো, যে সংখ্যাটি হলো এক্স, আর এক্স না ধরে করতে পারো। দেখো কোনো সংখ্যা 60%-র সাথে আর কত শতাংশ যোগ করলে সে সম্পূর্ণ হয়? সম্পূর্ণ সংখ্যা তো 100, তো তার 60%-এর সাথে আমি যদি 40% যোগ করে দিই তাহলে পুরোটা চলে আসবে। তাহলে এখানে বলছে 50 যোগ করলে সংখ্যাটি পেয়ে যাচ্ছি, তাহলে 50ই হচ্ছে 40%। তাহলে আমি বলতে পারি যে 40% সমান হচ্ছে 50, তাহলে সংখ্যাটি কত? 100% সমান হবে কত? যেটা হবে 100/40 × 50 সমান হবে 0 0 কেটে দিলে 25 5 125। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। উল্টে এটাকে তুমি যদি এক্স ধরে করতে চাও একটু বড় হয়ে যাবে, তোমাকে এরকম করতে হবে x × 60/100 + 50 সমান আসবে x। এটাকে ফুল করতে হবে বা এটাকে কাটাকাটি করতে হবে, সেখান থেকে x এর ভ্যালু বার করতে হবে, 125ই আসবে। নেক্সট একটা রিলেশন দিয়েছে যে সি হলো এর একমাত্র কন্যা, বি ও ডি হলো সি এর দুটি মাত্র ভাই। তাহলে এর একমাত্র কন্যা হচ্ছে সি, আবার সি এর দুটো ভাই হচ্ছে বি আর ডি। এর তিন নাতি ই জি এম, এর মধ্যে ই এবং এম হলো যথাক্রমে বি ও ডি এর একমাত্র পুত্র। তাহলে ই হলো বি এর একমাত্র পুত্র আর এম হলো ডি এর একমাত্র পুত্র। এর তিন নাতনি এফ এইচ ও এন, এর মধ্যে এইচ ও এন হলো সি ও ডি এর একমাত্র কন্যা। তাহলে দেখো এখানে ই আর এম যদি এদের একমাত্র ছেলে হয়, তাহলে আর একজন তো নাতি রয়েছে জি, তাহলে জি অবশ্যই সি এর ছেলে হবে। এর তিন নাতনি এফ এইচ এন, এর মধ্যে এইচ ও এন হলো সি ও ডি এর একমাত্র কন্যা, তাহলে সি এর কন্যা হচ্ছে এইচ, বি এর আর ডি এর কন্যা হচ্ছে এন। তাহলে বাকি কে থাকছে? এফ, তিনি হচ্ছেন অবশ্যই বি এর কন্যা। তাহলে আমাকে চেয়েছে বি হলো জি এর কে, তাহলে জি, জি হচ্ছে দেখো সি এর সন্তান, সি এর সন্তান, সি এর ক্ষেত্রে এখানে কি হচ্ছে? সি হচ্ছে তার মা, তাহলে মায়ের ভাই হচ্ছে বি, তাহলে মায়ের ভাই হচ্ছে মামা। তাহলে আমরা বলতে পারি যে বি হলো জি এর মামা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 19 জন ছাত্র একটি ক্লাস পরীক্ষা দিয়েছিল, সব থেকে বেশি 10টি নম্বরের গড় হলো 69 আর সব থেকে কম 10টি নম্বরের গড় হলো 38।
19 জন ছাত্রের গড় হলো 54, তাহলে মানের ক্রমানুসারে সাজানো দশম নাম্বারটি কি হবে? মানে ক্রমানুসারে বলতে ধরো আমি 1 থেকে 19 পর্যন্ত, আমি জাস্ট ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, সহজ অঙ্ক খুবই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 জন ছেলে আছে। আমি ধরে নাও কম থেকে বেশি করে সাজিয়েছি। তাহলে এবার বলছে বেশি 10 জনের গড় হচ্ছে 69, অর্থাৎ বেশি 10 জন বলতে এখান থেকে এই 10 জনের গড় হচ্ছে 69, মানে টোটাল কত? 69 গুণিত 10 সমান 690। আবার কম 10 জনের বলতে এতগুলোর, এদের গড় হচ্ছে 38, মানে টোটাল হচ্ছে 38 ইন্টু 10 সমান 380। তাহলে এই দুটো সংখ্যাতে কি হলো? দেখো এই 10 নাম্বার বেচারা যে, তাকে দেখো দুবার ধরা হলো না, এখানেও একবার ধরেছি 380-র মধ্যেও সে আছে, 690-এর মধ্যেও আছে। এবার 19 জনের গড় বলে দিয়েছে 54, তাহলে 19 জনের টোটাল কত? 19 ইন্টু 54, 19 ইন্টু 54 মানে হচ্ছে কত? 1026। আর এখানে দেখো এইটার মধ্যে আর এটার মধ্যে টোটালে কি হচ্ছে? 10ই শুধু একবার এক্সট্রা আছে, তাছাড়া তো ঠিকই আছে। তাহলে এদেরকে যদি আমি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? 380 আর 690 মানে 1070। তাহলে 1070 যদি হয় তাহলে এখানে 10 বারই তো একটা বেশি আছে, তাহলে 1070 থেকে আমি টোটাল 1026কে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে 10 নাম্বারটা পেয়ে যাব, যেটা হচ্ছে 44। তার 10th নাম্বারে যে ছিল বা 10 নাম্বারে 10 নম্বরটি হবে 44। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এটা আঁকাটা দরকার নেই বা ড্রটা দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য করলাম, পরীক্ষার সময় এসবে কিছু দরকার নেই। একটি বাইসাইকেলে চড়ে অয়ন এ থেকে 2 কিলোমিটার ঠিক পশ্চিমে ডি তে যায়, অর্থাৎ এ তে ছিল সে, এ থেকে সে 2 কিলোমিটার পশ্চিমে ডি তে গেল, যেটা 2 কিলোমিটার দূরে। এই ডি থেকে সে 8 কিলোমিটার পূর্বে বি তে এলো, অর্থাৎ ডি থেকে আবার সে 8 কিলোমিটার পূর্বে বি তে এলো। তাহলে এইটা পুরোটা হচ্ছে 8 কিলোমিটার। বি থেকে উত্তরে সে সি তে গেল 8 কিলোমিটার, তাহলে সি গেল আবার বি থেকে, যেটা হচ্ছে 8 কিলোমিটার। তাহলে এ থেকে কিলোমিটার দূরত্ব কত হবে? অর্থাৎ এ থেকে সি এর যে দূরত্ব সেটা কত হবে? আমাকে এইটা বার করতে হবে। তাহলে এইটা দেখো, এখান থেকে পুরোটা ছিল 8 আর এখান থেকে এটা ছিল 2, তাহলে আমি এখান এ থেকে বি আমি বলতে পারি 6, তাহলে এ বি হলো 6 আর বি সি হলো 8, আমাকে এ সি বার করতে হবে। এখানে যদি দেখি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব জানি ভূমি জানি, অর্থাৎ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বার করতে হবে। তাহলে এসি বা অতিভুজ সমান বর্গমূল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব হচ্ছে 8, 8 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 6 মানে 6 স্কোয়ার সমান 64 প্লাস 36 বা সমান 100 সমান 10। তাহলে 10 কিলোমিটার অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পরপর দুবার ডান দিকে ঘুরলো। তাহলে পূর্ব আমাদের ডিরেকশন জানি নিশ্চয়, এটা উপরে নর্থ হয়, ডান দিকটা ইস্ট, নিচের দিকটা সাউথ আর বাঁ দিকটা ওয়েস্ট, এটাই আমরা ধরে কাজ করি সবসময়। সে কি করলো? পূর্ব দিকে দাঁড়িয়ে ছিল, প্রথমে ধরো পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল, তারপর দুবার সে ডান দিকে ঘুরলো, অর্থাৎ প্রথমবার ডান দিকে ঘুরে সে দক্ষিণ দিকে চলে গেল, তারপর আবার ডান দিকে ঘুরে সে পশ্চিম দিকে চলে গেল। এরপর সে 3বার ঘুরলো বাঁ দিকে, তাহলে এখন সে রয়েছে কোন দিকে? পশ্চিম দিকে, সেটাকে ধরে নাও এখানে পশ্চিম দিকে এখন যদি থাকে, সে প্রথমবার ঘুরলো সে দক্ষিণ দিকে গেল, আবার একবার ঘুরলো সে পূর্ব দিকে গেল, আবার একবার ঘুরলো সে উত্তর দিকে চলে গেল, 3বার ঘুরে সে উত্তর দিকে চলে এলো এবং শেষে আবার দুবার ডান দিকে ঘুরলো। তাহলে উত্তর দিকে ছিল সে, আবার একবার ডান দিকে ঘুরে সে এদিকে এলো, আর একবার ডান দিকে ঘুরে সে নিচের দিকে এলো। তাহলে সে এখন কোন দিকে মুখ করে রয়েছে? এটা যেটা দেখো সাউথে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। তুমি এটা একটা চিত্রে করতে পারো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে 3টে করে দেখাবো। নেক্সট রয়েছে নিচের কোন ছবিটি সব মানুষের সমষ্টি, সব সাঁতারুর সমষ্টি এবং সব ভারতীয়ের সমষ্টি নির্দেশ করে? অর্থাৎ সমস্ত ভারতীয়, এদের মধ্যে কিছু ভারতীয় সাঁতারু হতে পারে, এখানকার কিছু ভারতীয় মানুষ তো সবাই, তাই না? সেখানে কিছু মানুষ বা ভারতের সবাই তো এরকম ভাবে সব ভারতীয়
এরকমই রিলেশন আমরা শো করতে পারবো যে সব ভারতীয়, সব মানুষ। তো সব মানুষের মধ্যে কিছু মানুষ ভারতীয় হবে, সব মানুষের মধ্যে কিছু মানুষ সাঁতারু হবে, কিছু ভারতবাসীর মধ্যে কিছু মানুষ সাঁতারু হবে। তো সেরকম, তো একে অপরের সাথে ইন্টারলিঙ্ক থাকবে এরকম ভাবে। সো অপশন সি তে যেটা রয়েছে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি সংকর ধাতুতে 20% দস্তা এবং 45% নিকেল এবং অবশিষ্ট অংশ অ্যালুমিনিয়াম আছে। 105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এরকম একটি সংকর ধাতুর মোট ভর কত হবে? তাহলে দেখো, সংকর ধাতুটিতে 20% দস্তা আছে এবং 45% নিকেল আছে। তাহলে অ্যালুমিনিয়াম কত আছে? তাহলে অ্যালুমিনিয়াম আছে 100% মোট হয়, তা থেকে এই দুটো বাদ, মানে হচ্ছে 100 থেকে 65% বাদ, মানে 35%। তাহলে 35% অ্যালুমিনিয়াম থাকছে। এবার সেই 35% অ্যালুমিনিয়ামের ওজন বলছে 105 গ্রাম। তাহলে 35% যদি 105 গ্রাম হয়, তাহলে ধাতুর মোট ভর যেটা ধরেছি 100%, তাহলে 100% কত হবে? এটা হবে 100/35 ইন্টু 105। 35কে 3 দিয়ে 3, তার 3 দিয়ে 300, তাহলে 300 গ্রাম। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, মনে করুন কেবল কঠোর পরিশ্রমী মানুষেরাই ধনী হয়। তার মানে এই নয় যে যারা ধনী তারা সবাই কঠোর, বা যারা সকল কঠোর পরিশ্রমী তারা সবাই ধনী। দ্বিতীয়, সকল সফল মানুষেরাই কঠোর পরিশ্রমী হয়। তার মানেও এটা নয় যে সকল কঠোর পরিশ্রমী সফল হবে। এবার এই দুটো থেকে শিকার থেকে আমরা কোন সিদ্ধান্ত পেতে পারি? যে অতীন কঠোর পরিশ্রমী, অতএব সে ধনী এবং সফল দুটোই। দেখো এখানে বলছে সকল সফল মানুষেরা কঠোর, তার পরিশ্রমী, তার মানে এই নয় যে সকল কঠোর পরিশ্রমীরা সফল, তাহলে সে সফল হবে তার কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয়ত, বিতান সফল অতএব সে ধনী। দেখো এখানে সফল যেহেতু হবে, কঠিন পরিশ্রম হলে তার কোনো ঠিক নেই, আবার কঠোর পরিশ্রমী যে হবে তারও কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে সে যে ধনী হবে, কেবল কঠোর পরিশ্রমী মানুষেরাই ধনী হয়, তার মানে এই নয় যে সব কঠোর পরিশ্রমী মানুষেরাই ধনী হবে। সো এটাকেও আমি বলতে পারছি না। তৃতীয়ত, চায়ন সফলও নয় ধনীও নয়, অতএব সে কঠোর পরিশ্রমীও নয়। দেখো এখানে যেহেতু সমস্ত কঠোর পরিশ্রমী সফল হবে না, তাই সে কঠোর পরিশ্রমী হতেই পারে, আবার সে ধনী না হলেও কঠোর পরিশ্রমী হতেই পারে। সো এটাকেও আমি বলতে পারছি না, অর্থাৎ এটাও ভুল। তাহলে পড়ে থাকছে একটাই, ডিউক কঠোর পরিশ্রমী নেই, অতএব সে সফলও নয় ধনীও নয়। তাহলে এইটি আমরা পাবো যে কঠোর পরিশ্রমী যদি সে না হয় তাহলে সে সফল হবে না। কারণ দেখো, কঠোর পরিশ্রমী মানেই সে সফল নয়, কিন্তু সফল হতে গেলে কঠোর পরিশ্রমী হতেই হবে। ঠিক একই রকম ভাবে সে কঠোর পরিশ্রমী মানেই সে ধনী নয়, কিন্তু ধনী হতে গেলে তাকে কঠোর পরিশ্রমী হতেই হবে। অতএব যদি সে কঠোর পরিশ্রমী না হয়ে থাকে তাহলে সে ধনীও হবে না, সফলও হবে না। সো এটাই হবে একমাত্র সঠিক, অপশন 4-এ রয়েছে বা ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যেটা প্রয়োজন নেই ছিল তাই নিয়েছি, কারণ সেই সময়ের উপর ডিপেন্ড করেছিল এটা। ঠিক আছে, সেই সময়ের উপর নির্ভর করেছিল, যেটা এন গোপালস্বামী, সুখদেব থোরাট, ওয়াজাদ হাবিবুল্লাহ আর এস রাজেন্দ্র বাবু। তার মধ্যে দ্বিতীয় দিকে দিয়েছে মুখ্য তথ্য মহাধ্যক্ষ, মুখ্য নির্বাচনী মহাধ্যক্ষ, তারপর দিয়েছে সভাপতি জাতীয় মানবাধিকার আয়োগ আর সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ। তো এখানে কার সাথে কার লিঙ্ক আপ করতে বলেছে আমাকে, যেটা হবে দেখো, এন গোপালস্বামী সেই সময় ছিল মুখ্য নির্বাচনী মহাধ্যক্ষ, আর তারপরে ছিল সুখদেব থোরাট, যিনি ছিলেন সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি। করে দিচ্ছি, প্রয়োজন নেই, কারণ সেই সময় তো এই সময় আর এগুলো আসবে না। এটা ছিল তোমার এই ওয়াজাহাত হাবিবুল্লাহ ছিলেন মুখ্য তথ্য মহাধ্যক্ষ, আর এস রাজেন্দ্রবাবু ছিলেন সভাপতি জাতীয় মানবাধিকার আয়োগ। এটা অপশন ডি থাকবে সঠিক উত্তর। ক্লিয়ার? সো এটা প্রয়োজন নেই। তো এই ছিল তোমাদের WBCS প্রিভিয়াস ইয়ার 2010-এর আশা, ম্যাথ এবং রিজনিং। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর MTS পরীক্ষা তোমাদের চলছে, কিছু জনের হয়ে গেছে, যারা চলছে তাদের এই মুহূর্তে দেখার প্রয়োজন নেই, শেষ হয়ে গেলে ক্লাসগুলোকে কন্টিনিউ করবে। আর আগের দুটো তিনটে ক্লাস যারা দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, প্রথম থেকে শুরু করবে, তাহলে প্রিপারেশন বেটার হবে। নয়তো সেই পরীক্ষার আগে তোমরা ভিডিও দেখতে শুরু করবে, দিয়ে তখন বলবে দাদা বুঝতে পারছি না, তখন আমাদের রাগটা লাগে। ঠিক আছে, কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই আমরা পড়াই অবশ্যই, কিন্তু তোমরা যখন শেষ 100টা ক্লাসের মধ্যে শেষ 10টা ক্লাস তোমরা করবে, করে তোমরা বলবে দাদা এটা কি করে হলো বুঝলাম না,
তখন বিরক্ত লাগবে, কারণ তোমরা প্রথম থেকে ক্লাস দেখো না। তো কিছু বুঝতে গেলে, কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে গেলে বেস থেকে শুরু করতে হবে এবং প্রথম থেকে তোমাদের ক্লাস শুরু করতে হবে। অর্থাৎ এখন থেকে যদি শুরু করো, একদম 2006 থেকে শুরু করছি এখানে, তো 2006 থেকে যদি শুরু করতে থাকো 2022 পর্যন্ত যদি আমরা করি, তাহলে তোমাদের কাছে অবশ্যই সমস্ত কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, ডাউটও ক্লিয়ার হয়ে যাবে এবং ধারণা তৈরি হয়ে যাবে কী ধরনের প্রশ্ন আসছে এবং পরিবর্তনও বা কীভাবে হচ্ছে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।